আসসালামাইকুম, আমি মোহাম্মদ আশিক রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয়। আমরা আজকে বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা 24-25-এর যে গণিত প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করব। তো দেখো, এখানে বলা আছে 1 নম্বর প্রশ্নে যে 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল এবং 10 জন ক্রিকেট খেলা পছন্দ করে এবং দুইটা খেলায় পছন্দ করে এরকম 10 জন শিক্ষার্থী আছে। বলছে যে দুইটার কোনোটাই পছন্দ করে না এরকম শিক্ষার্থী কতজন। তাহলে এখানে দেখো, আমার এখানে যদি দেখি যে দুইটার যে কোনো একটা পছন্দ করে, দুটির যে কোনো একটি পছন্দ করে, যে কোনো একটি খেলা পছন্দ করে, এরকম শিক্ষার্থী এন অফ, তাহলে আমরা ফুটবল ধরলাম এফ, ক্রিকেট ধরলাম সি, এফ ইউনিয়ন সি। তাহলে দেখো, এখানে আমরা জানি যে এন অফ এ ইউনিয়ন বি এর যে ফর্মুলা আছে এফ ইউনিয়ন সি, তাহলে এটা কি হবে এন অফ এফ প্লাস এন অফ সি মাইনাস এন অফ এফ ইন্টারসেকশন সি। তাহলে দেখো, এখানে তোমার ফুটবল পছন্দ করে কয়জন? ফুটবল আছে আমার 20 জন পছন্দ করে, ক্রিকেট আছে কতজন? 15 জন। এরপরে আছে আমাদের যে দুইটা খেলাই পছন্দ করে এরকম শিক্ষার্থী আছে 10 জন। তাহলে এটা বিয়োগ হবে। তাহলে এখানে 20 আর 15 35, 35 থেকে 10 বাদ দিলে আমার আসলো 25। তাহলে কোনো না কোনো একটা খেলা পছন্দ করে এরকম কতজন? 25 জন। তাহলে টোটাল শিক্ষার্থী যদি আমার 30 হয়, তাহলে কোনো খেলাই পছন্দ করে না। তাহলে আমি টোটাল শিক্ষার্থী থেকে কোনো না কোনো একটা খেলা পছন্দ করে তাদের যদি বিয়োগ করি, তাহলে কারা থাকবে? যারা কোনো খেলাই পছন্দ করে না। তাহলে সুতরাং কোনো খেলাই পছন্দ করে না, কোনো খেলাই পছন্দ করে না এরকম শিক্ষার্থী আমাদের 30 থেকে 25 বিয়োগ হবে। তাহলে এখানে আমাদের আসবে কত? তোমার 5 জন। তাহলে আমরা বলতে পারি যে কোনো খেলায় পছন্দ করে না এরকম শিক্ষার্থী আসবে কতজন? 5 জন। তাহলে একের অ্যান্সার হবে সি। তাহলে আমাদের যখন পরীক্ষায় এই প্রশ্নটা আসবে, আমরা এটা কিছু লিখবো না, শুধু এই অঙ্ক, এই ক্যালকুলেশনটুকু দেখাইলেই হয়ে যাবে। এরপরে দেখো, আমাদের 2 নম্বর প্রশ্ন যেটা আছে, বলা আছে যে এ ও বি যদি দুইটা ক্রমিক জোড় সংখ্যা হয়, নিচের কোনটি বিজোড় হবে? তাহলে দেখো, এ আর বি দুইটা ক্রমিক জোড় সংখ্যা। তাহলে এখানে দেখো আছে a স্কয়ার b স্কয়ার এরকম মান দেওয়া আছে। ধরো যে কোনো একটা জোড় সংখ্যা, ধরো 2, তাহলে জোড় সংখ্যার বর্গ করলে সেটা কি আসবে? 2 স্কয়ার। তাহলে সেটা 4 আসে না? আবার দেখো 4, এটা একটা জোড় সংখ্যা, জোড় সংখ্যার বর্গ করলে সেটা কি আসে? একটা জোড় সংখ্যা। তাহলে তার সাথে যদি আমি 1 যোগ করি, এখানে যদি আমি 1 যোগ করি, তাহলে 4 + 1 আসে কত? 5। তাহলে আমি এখানে 4 স্কয়ার প্লাস 1 দিলাম, তাহলে 16 + 1 আসলে কত? 17। তার মানে একটা জোড় সংখ্যার বর্গের সাথে আমি যদি 1 যোগ করি, তাহলে সেটা একটা বিজোড় সংখ্যা আসবে। তাহলে আমার প্রশ্নে বলছে a আর b দুইটা ক্রমিক জোড় হলে নিচের কোনটা বিজোড় সংখ্যা হবে? তাহলে এই যে তোমার জোড় সংখ্যার বর্গের স্কয়ারের সাথে জোড় সংখ্যার স্কয়ারের সাথে 1 যোগ করলে সেটা বিজোড় আসবে। তাহলে আছে কি a স্কয়ার প্লাস 1। এই যদি একটা জোড় সংখ্যা হয়, তার বর্গের যোগফলের সাথে বর্গের সাথে 1 যোগ করলে আমাদের আসবে কি? বিজোড় সংখ্যা। তাহলে আমাদের 2 এর অ্যানসার হবে a। 2 এর অ্যানসার হবে a। এরপরে দেখো, আমাদের 3 এর যে প্রশ্নটা আছে, 3 এ বলা আছে যে তোমার আরিফ ও মিজানের বয়সের অনুপাত 5:3। আরিফের বয়স যদি তোমার 20 বছর হয়, তাহলে কত বছর পরে তাদের বয়সের অনুপাত 3:2 হবে? তাহলে ধরো যে বর্তমানে আরিফের বয়স 5x আর মিজানের বয়স 3x। তাহলে বলছে 20, এখানে দেখো বলা আছে যে আরিফের বয়স 20 হলে কত বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 3:2। তাহলে দেখো, এখানে আরেকটা কাজ করতে পারি আমরা, যে 5/3, এখানে আমরা ধরলাম মোট বয়স x। এখন দেখো যে আরিফের যেটা আছে, আরিফের বয়স দেওয়া আছে 20, তো উপরে আরিফেরটা দিবা আর নিচে কি করবা? অনুপাত দুইটার যোগফল দিবা। তাহলে 5/8 এটা সমান আসবে কত? 20। তাহলে এখানে আমরা রুলসটা কি করলাম, যে তাদের বয়সের অনুপাতটা নিচে দেব আর উপরে যার বয়স দেওয়া থাকবে সেটা উপরে দেব। আর মোট বয়স যদি x ধরে নেই, তাহলে এই যে দেখো আরিফের বয়স বের করতেছে, তাহলে আরিফের অনুপাত উপরে আসছে। তাহলে 5/8 * x = 20। তাহলে দেখো এখানে আসে কত আমাদের? 4×5 = 20। তাহলে x = আসলো কত? 32। তাহলে x যদি 32 আসে, তাহলে আমার x যদি আমার 32 আসে, তাহলে মোট বয়স 32।
এখন দেখো আমার বলছে যে কত বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 3:2। তাহলে যে আরিফের বয়স 20 হইলে আরিফের বয়স আমার যদি 20 হয় আর মিজানের বয়স হবে আমার তাহলে 12। তাহলে দেখো এখানে আমি যদি 20 এর সাথে 4 যোগ করি, 20 প্লাস 4 আর 12 সাথে 4 যোগ করি, তাহলে 24 আর এখানে আসলো 16। এই দুটার যদি অনুপাত করি তাহলে এই যে দেখো 3 8 24 আর 8 2 16, তাহলে 3:2 হয়। তার মানে 4 বছর আমি যদি আরিফ এবং মিজানের সাথে 4 করে যোগ করি তাহলে বয়সের যে অনুপাত আসে 3:2। তার মানে এখানে আবার কত বছর পরে হবে? 4 বছর পরে। তাহলে 3 এর অ্যানসার হবে আমার 3 এর অ্যানসারটা হবে বি, 4 বছর পরে। এরপরে দেখো, এরপরে তোমার সরলের একটা ম্যাথ আসছে। সরলের ম্যাথটা আমরা যদি একটু দেখি যে এখানে দশমিকের গুণ দেওয়া আছে। তো দশমিকের গুণ যেভাবে করে যে প্রথমে আমার কি করতে হয়, এখানে গুণ করে, সাধারণ গুণ করে এরপরে দেখতে হয় যে তোমার কয় ঘর পরে দশমিকটা আছে। যেমন দেখো যে 4 এর যদি কোশ্চেনটা আমরা দেখি, এখানে আছে 0.3 ইনটু 0.83, এটার সাথে আমার যোগ আছে 0.5 প্লাস 0.1, তাহলে এটা 0.6 হবে। এবার দেখো 0.3 আর 0.3, তাহলে দেখো 3 তিরিক্ষে 9, এই যে আমরা 83 এর সাথে 3 গুণ করে দিই, 3 তিরিক্ষে 9, 3 8 24। তাহলে দেখো এখানে 1 2 এই 2 ঘর পরে দশমিক, এখানে 1 ঘর পরে দশমিক, তাহলে টোটাল 3 ঘর পরে দশমিক পেলাম 1 2 3, তাহলে 0.249। তাহলে দেখো এর সাথে 0.6 যোগ করো, তাহলে 0.6 যদি যোগ করি, দেখো এটার সাথে 0.6 যোগ করো 0.6, তাহলে এই বাকি ঘর যেহেতু নাই আমি এগুলো 0 দিয়ে দিতে পারি। তাহলে এখানে যোগ করলে আসে 9, যোগ করলে আমার আসবে 9, এটা আসবে 4 আর 6 আর 2 8, তাহলে দেখো 0.849। তার মানে এটাকে আমরা 0.50 বলতে পারি। এই যে দশমিকের তৃতীয় ঘরে 5 বা 5 এর বেশি আছে। তাহলে দেখো এখানে আমরা যদি অপশনগুলো দেখি তাহলে এটা দেখো এটা ডাইরেক্ট দেওয়া নাই, তো এটার কাছাকাছি কোনটা আছে? এটার কাছাকাছি আছে ডি নাম্বার 0.514। তাহলে আমরা এটা বলতে পারি যে এটা কি করবে, এটা প্রায় 0.514 এর কাছাকাছি। এটা এই যে দেখুন এটা প্রায় সমান বোঝায়, ঠিক আছে, এটা প্রায় সমান। তো এখানে আমাদের এই অপশন অনুসারে অ্যানসার হবে 0.514। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন যেটা আছে, 7টা কলার দাম 84 টাকা হলে 5 ডজন কলার দাম কত? তাহলে 5 ডজন মানে 1 ডজনে 12টা, 5 ডজনে 5 12 60। তাহলে দেখো 7টার দাম 84, তাহলে একটা কলার দাম কত হবে? 7টার দাম যদি 84 হয়, একটা হবে 84/7, তাহলে একটি কলার দাম আসলো, একটা কলার দাম আমার আসলো 12 টাকা, 7 12 84। তাহলে আমার 5 ডজন, 5 ডজন মানে কয়টা? 60টা কলা, তাহলে 60টা কলার দাম, তাহলে এই 12 এর সাথে 60 গুণ বা 60 এর সাথে 12 গুণ। তাহলে এখানে তুমি কি করো, এই যে তোমার এখানে 6 12 কত হয়? 72, আর এখানে একটা শূন্য দেওয়া আছে, তাহলে আমার আসলে কত টাকা? টোটাল 720 টাকা। তাহলে এখানে আমার অ্যানসার হবে 5 এর ডি, 5 এর অ্যানসার হবে আমার ডি। এরপরে দেখো 6 নম্বর প্রশ্নটা, এখানে বলা আছে x + y = 6 এবং 2x = 4 হলে আমার y এর ভ্যালু কত? তাহলে দেখো 2x = 4, তাহলে x আসে কত? এই যে 2 গুণ আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2, তাহলে x + y = 6। দেখো x + y = 6, এখানে x এর ভ্যালু 2, তাহলে y এর ভ্যালু কত আসবে? 6 - 2, এই +2টা এই +x টা এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, x এর ভ্যালু 2, তাহলে y এর ভ্যালু আসলো কত আমার? 4। তাহলে y এর ভ্যালু আসবে আমার 4, তাহলে 6 এর অ্যানসার হবে সি। এরপরে দেখো আমরা যদি 7 নম্বর প্রশ্নে আসি, এখানে আবার ওই পিতা পুত্রের বয়সের অনুপাতের একটা ম্যাথ দেওয়া আছে। তো পিতা পুত্রের বয়সের ম্যাথ যেগুলো অঙ্কগুলো আছে, আমাদের প্রত্যেকটা পরীক্ষায় এরকম একটা অনুপাতের অঙ্ক দেওয়া থাকে, হয় পিতা পুত্র উল্লেখ থাকে অথবা দুইটা নাম দিয়ে বলা থাকে যে বর্তমানে এত অনুপাত হলে 5 বছর পরে অনুপাত হবে কত। তো দেখো যে এখানে বলা আছে যে পিতা আর পুত্রের বয়সের অনুপাত 7:2, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:3। বলছে পিতা বর্তমান বয়স কত? তাহলে যখন তোমার বলা হবে যে পিতা আর পুত্রের বয়সের অনুপাত এত দেওয়া আছে, তার মানে তুমি সেটা ধরে নেবা বর্তমানে।
তাহলে দেখো যে এখানে আমরা যদি দেখি যে পিতা পুত্রের, তাহলে আমি ধরলাম যে পিতার বর্তমানে বয়স 5x, সরি এখানে পিতার বর্তমান বয়স 7x আমি ধরে নিলাম, আর তোমার পুত্রের বর্তমান বয়স ধরলাম 2x। দেখো এখানে একটা শর্ত দেওয়া আছে যে 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 8:3। তাহলে এটার সাথে 5 যোগ করো, এটার সাথে 5 যোগ করো, যোগ করলে তাহলে নতুন যে বয়সটা আসবে সেটা কত, 5 বছর পরে। তাহলে 5 বছর পরে তোমার অনুপাত দেওয়া আছে কত, 8:3, তাহলে 8/3। তাহলে দেখো এখানে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে x এর ভ্যালু বের করব। x এর ভ্যালু যদি বের করি এটার সাথে ক্রস গুণন করো এই দিক থেকে এবং এই দিক থেকে, তাহলে 3 7 21 x, 3 5 15, 3 8 8 2 16, 5 8 40। তাহলে দেখো 21 থেকে তুমি যদি 16 বাদ দাও এটা থাকবে 5x, আর 40 থেকে 15 বাদ দিলে এটা হবে 25। তাহলে x এর ভ্যালু আসলো কত, 5। তাহলে x এর ভ্যালু যদি 5 হয় তাহলে বর্তমানে আমি এই পিতার বয়সের অনুপাত ধরছি কত, 7x, পিতার বয়সটা ধরছি 7x। তাহলে বর্তমানে পিতা, তাহলে আমরা বলতে পারি যে বর্তমানে পিতার বয়স আমার বর্তমানে পিতার বয়সটা হবে কত, 7x, তার মানে 7 * 5 35 বছর। আর যদি আমার বর্তমানে পুত্রেরটা চাইতো তাহলে এই যে 2x অর্থাৎ 10 হয়ে যেত। তাহলে পিতারটা যেহেতু চাইছে তাহলে এটা হবে 35। তাহলে 7 এর অ্যানসার হবে বি। এরপরে দেখো আমাদের 8 নম্বর প্রশ্নটা যেটা আছে বলা আছে যে একটা দ্রব্য 28% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত। এই একই ধরনের প্রশ্ন তোমার আমরা যদি দেখি যে 25 26 এ যেটা আসছে একই ধরনের একটা প্রশ্ন আছে, শুধু এখানে 28% এর জায়গায় 25% দিয়ে দিয়েছে। তো প্রত্যেক বছরই এই টাইপের একটা করে কোশ্চেন থাকে। তাহলে দেখো 28% ক্ষতিতে বিক্রয় করা হলো, তাহলে 28% ক্ষতিতে, তাহলে আমার 28% ক্ষতিতে বিক্রয় মূল্য, 28% ক্ষতিতে আমি যদি বিক্রয় মূল্য দেখি তাহলে 100 থেকে কি হবে, 28 বিয়োগ হবে। তাহলে এই 100 যেটা এটা হলো আমাদের ক্রয় মূল্য, আর এখানে বিয়োগফল করে যেটা পাবো সেটা হলো আমার বিক্রয় মূল্য। তাহলে এখানে কত আসে, 72 টাকা। তাহলে দেখো আমার এখানে প্রশ্নে বলছে যে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কত। তাহলে আমার বিক্রয় মূল্য হলো 72 টাকা আর ক্রয় মূল্য হলো আমার 100 টাকা। তাহলে দেখো 4 দিয়ে যদি কাটাকাটি করো, 4 18 72, 4 25 100, তাহলে 18:25। তাহলে এখানে আমার আসবে 18:25, তাহলে এটা আছে 8 এর অ্যানসার হবে টি। 8 এর অ্যানসারটা আসবে আমার টি। এরপরে দেখো আমাদের 9 নম্বর প্রশ্নটা আছে কি যে একটা ধারা নিয়ে। তো এখানে যে ধারাটা আছে দেখো এখানে ধারাটা যে পাশাপাশি যে কোনো দুইটা পদ নিলে তাদের যে পার্থক্য আছে সেটা সবসময় সমান রয়ে গেছে। তার মানে এটা কি ধরনের ধারা, এটা একটা সমান্তর ধারা। তো সমান্তর ধারার ক্ষেত্রে যে কোনো একটা পদ বের করতে হলে তার ফর্মুলা কি, a + n - 1 * d, n তম পদের যে সূত্র a + n - 1 * d। এটা তাহলে এই n তম পদের মান দেওয়া আছে আমার 392, তাহলে 392 দিলাম। তাহলে দেখো এখানে a হলো প্রথম পদ, প্রথম পদের মান দেওয়া আছে 8, n - 1, n এর মানটা আমরা জানি না যে এটা কততম পদ 392, সেটাই বের করতে বলছে যে এই ধারাটার কোন পদ 392 হবে। তাহলে দেখো d এর মান দেখো 11 থেকে 8 বাদ দাও, তাহলে এটা আসে 3, তাহলে এখানে আসলো 392। তাহলে দেখো এখানে আসলো 3n - 3, তাহলে তোমার 8 ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, 392 থেকে 8 বাদ দিলে এখানে আসে 4, এইখানে আসে 8। তো এইখানে দেখো যে 392 থেকে আমার যদি 8 বাদ দেওয়া হয়, এরপরে দেখো এখান থেকে n এর ভ্যালু বের করা লাগবে, 3n ইকুয়াল আসে। তাহলে এখানে থাকবে কত আমাদের 8 আর 4 হলে তোর হলো 1 8 384, এটা -3 আছে, এই পাশে আসলে কি হবে +3 হয়ে যাবে। এবার দেখো 3n, তাহলে n টা এই পাশে এসে ভাগ হয়ে যাবে, তাহলে এটা আসে 387/3। তো এই ক্ষেত্রে আমরা ভাগ করার ক্ষেত্রে কি করব, এই যে দেখো 3 এর ক্ষেত্রে 3, তারপরে 3 8 এর মধ্যে 2 বার যায়, 3 2 6, তাহলে 3 8 এর মধ্যে 2 বার গেলে 6 হইলে আর 2 বাকি থাকে,
তাহলে 7 এর সামনে যদি 2 দেই 27 হয়ে যায়, তাহলে 3 9 27, তাহলে n এর ভ্যালু আসলো কত 129। তাহলে আমরা বলতে পারি যে 9 এর যে অ্যান্সার হবে, 9 এর অ্যান্সারটা হবে সি, 9 এর অ্যান্সার হবে সি। এরপরে দেখো লাস্ট ওয়ান 10 নম্বর প্রশ্ন যেটা আছে, একটা ত্রিভুজের পরিসীমা 45 সেন্টিমিটার হলে বাহুগুলোর দৈর্ঘ্য এত হলে অনুপাত দেওয়া আছে, বলছে যে সবচেয়ে ছোট বাহুর দৈর্ঘ্যের মান কত। তাহলে দেখো যে এখানে আমরা এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে যখন অনুপাত দেওয়া থাকবে নিচে কি হবে, অনুপাতগুলোর যোগফল হবে। দেখো নিচে অনুপাতগুলো আছে কি 3 5 7, তাহলে এই তিনটার যোগফল সবচেয়ে ছোট বাহু, তাহলে 3 5 7, তাহলে সবচেয়ে ছোট অনুপাত যেটা সেটার জন্য সবচেয়ে ছোট বাহু পাবো। সবচেয়ে বড় বাহু বললে তাহলে বড় অনুপাত নিতাম, ছোট বাহু বলছে তাহলে এই ছোট অনুপাতটা উপরে নিব। দেখো পরিসীমা বলা আছে 45, তাহলে এটার সাথে 45 গুণ করব, তাহলে এইখানে যে মান হবে সেটা হবে ছোট বাহু। তাহলে দেখো 3 5 8, 8 সাথে 15, 3 15 উপরে 3 আর এখানে আছে 45, এই দেখো 3 15 45, তাহলে 3 3 9, তাহলে আমার সবচেয়ে ছোট বাহুটার দৈর্ঘ্য আসলো কত 9। তাহলে আমরা বলতে পারি যে 10 এর অ্যান্সার হবে ডি, 10 এর অ্যান্সার হবে আমার ডি। ঠিক আছে, সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।